যেটি অনুমান করা হচ্ছে আমাদের সংবিধানের যে 4টি পিলার অর্থাৎ মূলনীতি সেগুলো বিসর্জন দেওয়া হবে, করবে মূল যে স্পিরিট বা সংবিধানের যে আত্মা সেটা নাই হয়ে যাবে। টার্মে একটা প্রোটেক্টেড গৃহযুদ্ধমূলক পরিস্থিতির মধ্যে স্লোলি বাট শিওরলি ড্রিফটেড হবে এবং তার পরিণতি হবে রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর এবং বিপজ্জনক। আবারও আমি খুব অবাক হব না শেষ অব্দি যদি এই প্রক্রিয়ায় একটা পর্যায়ে বহিঃশত্রুর বা বহির্দেশীয় হস্তক্ষেপ ঘটে আমাদের এখানে। প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে নীল টুপি মাথায় দিয়ে এখানে কিন্তু সৈন্যরা আসবে। এবং শুনি যে এই যে এনসিপি নতুন করে একটা বিতর্ক আবার তৈরি করলো, সংবিধান ছুঁড়ে ফেলতে হবে, নতুন সংবিধান দিতে হবে এবং জুলাই সনদ এই সরকারকেই বাস্তবায়ন করতে হবে। আপনি নিশ্চয়ই রিপোর্টটা দেখেছেন এনসিপির ব্রিফিং এর, তারা যে সংবাদ সম্মেলন করেছে, এই জুলাই সনদ এই সরকারকে বাস্তবায়ন করতে হবে, এর বাইরে নির্বাচিত সরকারের হাতে জুলাই সনদ বাস্তবায়নের দায়িত্ব দেওয়া যাবে না এবং গণভোট করতে হবে, সংবিধান বাতিল করতে হবে, নতুন সংবিধান তৈরি করতে হবে। এটা হচ্ছে তাদের স্ট্যান্ড। তো নতুন এই বিতর্ককে আপনি কিভাবে দেখছেন? এটা কি আবার সংঘাতকে উস্কে দেওয়া কিনা, উস্কে দিয়ে আবার একটা ফন্দিফিকির করা কিনা, দেশে অস্থিতিশীল পরিবেশ তৈরি করা? আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ। দেখুন, এই যে প্রফেসর ইউনূসের স্বপ্নের রাজনৈতিক দল, এটি আপনার বাস্তবায়ন বা তার ম্যাটেরিয়াল রূপ আমরা দেখতে পাচ্ছি এনসিপির মধ্যে। এবং তিনি তার যে রিয়েলাইজেশন সারা জীবনের কাজকর্মের, আলটিমেটলি কোয়ারশন ম্যাটার করে, তো সেই জন্যে বল প্রয়োগের কোনো বিকল্প নেই। এবং সে কারণে স্থূল অর্থে আপনার ইংরেজি সংস্করণ করে এই মব ভায়োলেন্স এই পদ্ধতির আশ্রয় নেওয়া হয়েছে। এটা তাদের রণনীতি রণকৌশলের অংশ। আর আরেকটি কৌশল হচ্ছে ধূম্রজাল তৈরি। আমি আমি যেটা বলবো সেটি হচ্ছে এখানে খুব সুচিন্তিত ভাবে আপনার মেটিকুলাসলি চিন্তা ভাবনা করে হোমওয়ার্ক করে আপনার এনসিপি যেটি স্বপ্নের রাজনীতি এবং এই 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 যে পদ্ধতি বা প্রক্রিয়া, এর মধ্য দিয়ে প্রথমত ভায়োলেন্সের আশ্রয় নেওয়া হচ্ছে, দ্বিতীয়ত ধোঁয়াশা তৈরি খুব সিস্টেম্যাটিক্যালি করা হয়েছে যাতে ধূম্রজালটা থাকে এবং সেই ধূম্রজালের আড়ালে এবং সেই শিল্ডের পেছনে থেকে তারা তাদের মতো করে হোমওয়ার্কটা করে নিতে পারেন। এবং এখানে তাদের রিসিভড যে উইজডম সেটি তারা লাভ করেছেন ট্রায়োর কাছ থেকে। এই ট্রায়োর অন্যতম হচ্ছেন অ্যাম্বাসাডর মাইলাম, জন ডেলভিস এবং আমাদের সতীর্থ প্রফেসর ডক্টর আলী রিয়াজ। তারা তাদের মতো করে স্টিং গুলো পুশ-পুল করেছেন এবং ওই ঠাকুর ঘরে কেড়ে আমি কলা খাই না ওই স্টাইলে কদিন আগে জন ডেলভিস এসেছিলেন এবং পরিষ্কার বক্তব্য তিনি তার ফেসবুক পেজে প্রদান করে বলেছেন যে মার্কিন যে ইনভলভমেন্ট এই কালার রেভলিউশনে, এই পুরো বিষয়টা একটা মিথ। অর্থাৎ এক ধরনের ডিব্রিফিং তার মতো করে তিনি দিয়ে গেছেন, মানে দায় এবং দায়িত্ব কোনোটাই কিন্তু মার্কিনিরা নেবে না, ফল কিন্তু ভোগ করতে হবে আপনাকে। আর যিনি আমাদের হয়ে এই সই স্বাক্ষরের কাজগুলো করছেন যার ইঙ্গিতে, তিনি আর কেউ নন, প্রফেসর ডক্টর ইউনূস। এই নবীন তরুণ তুর্কি যারা, তারাও তার গাইডেন্সে চলছে, আবার আমাদের মাননীয় নিরাপত্তা উপদেষ্টা এবং বাণিজ্য উপদেষ্টা, তারাও সবাই কিন্তু তার গাইডেন্সে চলছে। হি ইজ দ্য সুপ্রিমো, দ্য প্যাট্রিয়ার্ক। এখন এই প্যাট্রিয়ার্ক যে কদিন জীবিত থাকবেন তার মধ্যে যতটুকু যা করবার চিরস্থায়ী একটা বন্দোবস্তের মধ্যে ফেলে দেবেন। চিরস্থায়ী বন্দোবস্ত টার্মটা আমরা লর্ড কর্নওয়ালিসের কাছ থেকে পেয়েছি। আর লর্ড কর্নওয়ালিস কিন্তু বাংলার ভাগ্য বিধাতা হয়েছিলেন মার্কিনীদের কাছে পরাজিত হয়ে। তিনি আপনার ওয়াশিংটন, যিনি ফাউন্ডিং ফাদার অফ আমেরিকা, তার কাছে আত্মসমর্পণ করতে হয়েছিল তাকে ব্রিটিশ সরকারের পক্ষ থেকে।
এবং সেখান থেকে এসে সোজা ক্যাটাপল্টেড আপন হয়ে বেঙ্গলে এসেছিলেন। এসে খুব বুদ্ধি করে এই চিরস্থায়ী বন্দোবস্তের প্রথাটি চালু করেন এবং সেই রকম একটি চিরস্থায়ী বন্দোবস্ত কিন্তু আমরা লাভ করলাম প্রফেসর ইউনূসের কাছ থেকে, এই নন ডিসক্লোজার ক্লজ সমৃদ্ধ চুক্তি নামার মাধ্যমে। এবং এটি ট্রিটি অব্লিগেশন হিসেবে, বাইন্ডিং হিসেবে পরবর্তী ডেমোক্রেটিক্যালি ইলেক্টেড গভর্নমেন্ট যদি কখনো আসে তাদের উপরে বর্তাবে, এবং সাকসেসিভলি যে গভর্নমেন্টগুলো আসবে মার্কিনরা যখন যেরকম ভাবে রিভাইজ করবেন তাদের যেই মূল নীতি, তার উপর ভিত্তি করে আমাদের চলতে হবে। অর্থাৎ ফর এভার, মানে খেয়াল করে দেখেন, এই 1700 যদ্দূর মনে পড়ে 92 সনে এই চিরস্থায়ী বন্দোবস্ত চালু হয়েছিল এবং তার ফলাফল আমাদেরকে ভোগ করতে হয়েছিল 1950 অব্দি, অর্থাৎ এই যে ল্যান্ড অ্যাকুইজিশন অ্যাক্ট সেই পর্যন্ত। মধ্যস্বত্ব থেকে শুরু করে সবকিছু কিন্তু সবই আপনার এই আমাদের লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত যে ব্যবস্থা তার ফল। তো সেই জন্যে আপনার এই যে কাণ্ডটা হয়ে গেল এই ইন্টারিম অ্যারেঞ্জমেন্টের মধ্যে, এটা নিয়ে কিন্তু সারা জীবন আফসোস করতে হবে। এখনই সময় যত বেশি পরিমাণে বিষয়টা নিয়ে কথাবার্তা বলা যায় তত ভালো। কারণ আপনার একই রকমের বন্দোবস্ত কিন্তু সুয়েজ ক্যানেলের ক্ষেত্রে করা হয়েছিল, এবং গমাল আব্দুল নাসের তিনি এসে যখন জাতীয়করণ করলেন তখন সেই পাশ্চাত্য বাহিনীর সঙ্গে সঙ্গে ইসরায়েলি বাহিনীও কিন্তু গিয়ে হাজির হয়েছিল সেখানে, কিন্তু শেষ অবধি সে তারা জুত করতে পারেনি, এবং সুয়েজ ক্যানেলের যে চিরস্থায়ী বন্দোবস্তটি সেটি আপনার ছেদ হয়ে গিয়েছিল। তো সবই নির্ভর করবে জাতীয় ঐক্যের উপরে, সবই নির্ভর করবে বেয়ারা কথাবার্তা বলার যে কালচারটা আমরা দেখতে চাই তা নিশ্চিত করার মধ্য দিয়ে, এবং এই মিষ্টি মিষ্টি কথা বলে আপনার এই সুগার কোটেড পিল আমাদের যদি বিটার পিল খাইয়ে দেওয়া হয়, সেটাই হবে সবচাইতে আনফর্চুনেট বিষয়, এবং সেটা সুবোধ বালকের মতো মেনে নেওয়াটা হবে আরেক পরাজয়। ধন্যবাদ। তাহলে স্পেসিফিক আপনার কাছ থেকে যেটা আমি জানতে চাইলাম, আপনি বলছেন অবশ্যই ইতিহাসকে ব্যাখ্যা দিয়ে, এই যে নতুন করে আবার বিতর্ক নিয়ে আসা হলো, শুরুর দিক থেকে আমরা দেখছিলাম যে সংবিধানের 72-এর সংবিধান, মুজিববাদী সংবিধান ছুড়ে ফেলবো, কবর দিব, এই করব, এমনকি গোপালগঞ্জে গিয়ে দেখলাম বাঘের গর্জন, তারপর সিংহের গর্জন, তারপর আপনার বাসায় মানে বিড়ালের মতো ঢুকে যাওয়া এপিসি ট্যাঙ্কির ভিতরে, একটা ট্যাঙ্ক না, এপিসির একটা ইয়ে আছে, এটাকে ট্যাঙ্কি বলে, এপিসি ট্যাঙ্কির ভিতরে। তো এই আবার এই পার্সোনাল ক্যারিয়ার এপিসি, তাইলে আপনার এই এখন আবার নতুন করে এই গর্জন কেন? তারা আগামীকাল রোববার আর তারা শহীদ মিনারে আবারও সেটি উত্থাপন করবেন যে সংবিধানকে নতুন করে লিখতে হবে এবং এই সরকারের অধীনে সব করতে হবে, নির্বাচন এখন না, আগে সব ঠিক করে নির্বাচন। এই কথা বলার মধ্য দিয়ে তারা নিশ্চিত করছেন যে সহসা নির্বাচনটি হবে না। এক, কারণ এটা অনেকেই মানতে চাইবেন না, নতুন করে বিতর্কের জন্ম হবে এবং আপনার গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি হবে। এখন সকল পক্ষের কাছে কিন্তু আপনার ব্যবহারযোগ্য লজিস্টিক্স আছে, তো সেই জন্যে আপনার এখানে যুদ্ধটা একতরফা হবে না। আর আবারও আমি খুব অবাক হব না শেষ অবধি যদি এই প্রক্রিয়ায় একটা পর্যায়ে বহিঃশত্রুর বা বহির্দেশীয় হস্তক্ষেপ ঘটে আমাদের এখানে। এবং জামাতে ইসলামী বাংলাদেশের পক্ষ থেকে 2-3 সপ্তাহ আগে আমার পরিষ্কার খেয়াল আছে, তারা দাবি তুলেছেন যে আপনার এই ত্রয়োদশ সংসদ নির্বাচন হতে হবে জাতিসংঘের তত্ত্বাবধানে। জাতিসংঘের তত্ত্বাবধানে নির্বাচন আয়োজনের অর্থ হচ্ছে জাতিসংঘের শান্তি রক্ষা বাহিনীর এখানে আসতে হবে ব্লু হেলমেট মাথায় দিয়ে। এবং সেই প্রক্রিয়ায় বর্তমানে যে বাজেট কাট চলছে, আপনার সুস্ট্রিং বাজেটে চলতে হচ্ছে এই অগাস্ট থেকে জাতিসংঘকে, তারা কিন্তু দূরবর্তী কোনো দেশ থেকে, ন্যাটোভুক্ত দেশ থেকে এখানে সৈন্য আমদানি করার ব্যবস্থা করবে না। প্রতিবেশী রাষ্ট্রগুলো থেকে নীল টুপি মাথায় দিয়ে এখানে কিন্তু সৈন্যরা আসবে, এবং আপনার তার মধ্য দিয়ে যে প্রতিক্রিয়া আবার তৈরি হবে, ধরুন এখানে যদি আমাদের প্রতিবেশী রাষ্ট্র ভারত এবং পাকিস্তান থেকে শান্তি রক্ষীরা আসেন, তখন এটা নিয়েও কিন্তু একটা ঝামেলা তৈরি হবে। সব মিলিয়ে নির্বাচনটা হয়ে যাবে মূল ক্যাজুয়ালিটি, আমার আশঙ্কা সেখানটা। ধন্যবাদ। একটা প্রশ্ন 5 মিনিট আপনি শেষ করে ফেলবেন।
এই যে জুলাই ঘোষণাপত্র ঘোষণা হবে 5 তারিখে, তারপর দেশের পরিস্থিতিটা কি হবে? আপনার অনুমান কি? ঘোষণাপত্রে কি থাকতে পারে? আর সংবিধান নিয়ে ছোট করে যদি বলেন, এরা যে সংবিধান কালকেও বলবে, মানে আজকেই বলবে তারা রোববার সংবিধান, নতুন সংবিধানের কথা, এই জায়গায় আসলে উস্কে দেওয়া, আমি আগেই প্রশ্নটা করেছিলাম, যেটি অনুমান করা হচ্ছে আমাদের সংবিধানের যে 4টি পিলার অর্থাৎ মূলনীতি, সেগুলো বিসর্জন দেওয়া হবে, এতে কোনো সন্দেহ নেই। এক, দ্বিতীয়ত আপনার সংবিধান যদি সংশোধনের পথেও তারা যান, কাটাছেঁড়া করে এমন জায়গায় নিয়ে যাবেন এটাকে নতুন অবয়ব ধারণ করবে, মূল যে স্পিরিট বা সংবিধানের যে আত্মা সেটা নাই হয়ে যাবে। এবং তার প্রতিক্রিয়ায় দেশ লং টার্মে একটা প্রোটেক্টেড গৃহযুদ্ধমূলক পরিস্থিতির মধ্যে স্লোলি বাট শিওরলি ড্রিফটেড হবে এবং তার পরিণতি হবে রাষ্ট্রের জন্য ভয়ঙ্কর এবং বিপজ্জনক। ধন্যবাদ। এই জায়গায় কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন কিনা, মানে এইটাকে কেন্দ্র করে, এই ঘোষণাপত্র বা সনদ কিংবা সংবিধান, এসবকে কেন্দ্র করে সরকারের সকল স্টেক হোল্ডার রীতিমতো অধীর আগ্রহে তাকিয়ে আছে ফাইনালি আপনার কোন বিষয়টা কিভাবে প্রতিফলিত হয় সেটি দেখার পরেই সবাই সবার মতো করে তলোয়ার বের করবেন হাত থেকে, এবং সেটি তখন might be nasty, not so nice. Thank you.